তিনি ঘর সামলান, মাঠও সামলান। বলা হচ্ছে সাথী রাজাকে জেসির কথা। এখন তিনি আম্পায়ারিংয়ে দায়িত্ব পালন করছেন। মাঠে তার অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের স্পোর্টস অ্যারেনায় তাকে বিশেষভাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা থাকবে। সঙ্গে রয়েছে আমি শুভ দেবনাথ। দর্শক চলুন দেখে আসি তার আগে তাকে নিয়ে একটি প্রতিবেদন। নারী ক্রিকেটে সাফল্য আছে, কিন্তু পদপ্রদীপের আলোয় আসতে পারে না কখনোই। পুরুষদের চেয়ে ক্রিকেটে নারীদের সাফল্য নেহাতই কম নয়। টাইগার্সদের জার্সি গায়ে চাপিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন সাথী রাজা জেসি। 2011 সালে প্রথমবার খেলেছেন জাতীয় দলের হয়ে, তবে ক্যারিয়ারটা বড় করতে পারেননি। খেলা ছেড়ে ধারাভাষ্যকর, এরপর আম্পায়ারিংয়ে জড়িয়েছেন নিজেকে। কী কারণে আম্পায়ারিং এসেছিলেন সে কারণটা নিজ মুখেই জানালেন তিনি। ব্যস্ততার কারণে সেভাবে সময় দিতে পারেন না। আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার পর ব্যস্ততা বেড়েছে বহুগুণ। ম্যাচ পরিচালনার জন্য যেতে হয় দেশের বাইরে। স্বামী এবং সন্তানকে সেভাবে সময় দিতে পারেন না। প্রথমে যখন আম্পায়ারিং শুরু করেছি 2 বছর আগে, ঠিক এশিয়া কাপের সময় আমি সিরিয়াসলি আম্পায়ারিং শুরু করেছি। বাট ঠিক 1 মাস পরেই আশা করছি যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এই এশিয়া কাপে যেতে পারবো। এবং আমার তখন থেকে এই টার্গেটটাই ছিল যে আমি নেক্সট এশিয়া কাপটা করব। কিভাবে আম্পায়ারিং এসেছেন জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও শেয়ার করেন। বিশেষ করে আমি আসার পর থেকে কিন্তু সবাই খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে, যেহেতু আমি ভালো করছি। এবং সবথেকে বড় কথা, আমি এত বছর ক্রিকেট খেলেছি, 16 বছর ক্রিকেট খেলেছি। 16 বছর ক্রিকেট খেলার পরেও কিন্তু এত নেম ফেম পাইনি যেটা আমি আম্পায়ারিংয়ে পেয়েছি। সো ডেফিনেটলি এই জায়গাটায় ভালো করার সুযোগ আছে এবং ফিউচার হিসেবে বেছে নেওয়ার খুব ভালো সুযোগ। জেসির দেখা দেখি আরও অনেক নারী আম্পায়ারিং পেশা হিসেবে বেছে নেবেন বলেও মনে করেন তিনি। আম্পায়ারিংয়ে তো আমি ছেলেদের ম্যাচগুলো সমান হারে করে যাচ্ছি। সেই ক্ষেত্রে মেয়েদের ম্যাচ, ছেলেদের ম্যাচ, ইন্টারন্যাশনাল এবং বিদেশের আমি প্রচুর বাইরের টুর্নামেন্টগুলোও করি। সো এর জন্য গত 2 বছর আমি বাসায় খুব কম সময় ছিলাম। দর্শক প্রতিবেদনে সাথী রাজাকে জেসিকে আমরা পরিচয় করিয়ে দিলাম। এখন আমরা তার সঙ্গে কথা বলবো তার এই আম্পায়ারিংয়ের পথ চলা সহ বিভিন্ন বিষয় নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, ঈদ মোবারক। শুরুতে জানতে চাও ক্রিকেটটায় কীভাবে এসেছেন, ক্রিকেটটা শুরু করে হয়েছে কীভাবে আপনার? ছোটোবেলা থেকে ক্রিকেট ছাড়া আমি আর কোনো কিছু বুঝিনি এবং স্বপ্নও শুধু একটাই দেখতাম যে ক্রিকেটার হব। বাংলাদেশ প্রথম মহিলা দলে খেলার ইচ্ছা ছিল, জাতীয় দলে, এবং আল্লাহর রহমতে সেটাই হয়েছে। বাংলাদেশের প্রথম নারী দলে খেলেছেন, বাংলাদেশের প্রথম নারী ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালনা করেছেন আপনি। সে অভিজ্ঞতা জানতে চাচ্ছিলাম, সব প্রথমের সঙ্গে আপনার নাম জড়িয়ে আছে। অবশ্যই, কারণ দেখেন আমি যখন খেলাটা ছাড়বো চিন্তা করছি, ওই সময়ই আসলে দেখলাম যে আম্পায়ারিং বাংলাদেশে আম্পায়ার হিসেবে কেউ নেই, মহিলা আম্পায়ার। লাস্ট যখন 2022 সালে এশিয়া কাপটা হয় বাংলাদেশে, তখন আমার কাছে আরও খারাপ লেগেছে যে সব জায়গা থেকে নারী আম্পায়ার আছে, মালয়েশিয়া থেকে, ইউএই থেকে, কাতার থেকে, বাংলাদেশ থেকে কেউ নেই। তখন থেকে একদম সিরিয়াসলি আমি আসলে আম্পায়ারিংটা শুরু করি এবং আমার টার্গেট ছিল একটাই, যে যেন নেক্সট এশিয়া কাপে আমি আম্পায়ারিং করতে পারি। আম্পায়ারিং স্বপ্ন সত্যি হচ্ছে বললেন আপনি। তো দেশের বাইরেও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আম্পায়ারিং করেছেন। ইরফান পাঠান, ইউসুফ পাঠানের সঙ্গে আপনার ঘটনা আমরা শুনছিলাম একটু আগে, যদি সেটা আমাদের বলতেন, দর্শকদের উদ্দেশ্যে বলতেন কী ঘটেছিল। যেটা হয়েছে যে আমি লিজেন্ড লিগে যখন গিয়েছি, সেখানে সবার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, ক্রিস গেইল, পার্থিব প্যাটেল থেকে শুরু করে বড় বড় ক্রিকেটাররা সেখানে ছিলেন। সেখানে যেটা হয়েছে যে প্রথম দিন গিয়েই আসলে ইরফান পাঠান এবং দিলশানের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। প্রথম ম্যাচেই একটা অপছন্দের ব্যাপার চলে এসেছিল, একটা আপিল নিয়ে কথা হচ্ছিল। বাট তারপরেই আরও 3-4টা ম্যাচ পরেই খুব ক্লোজ একটা ম্যাচ আমি করেছি ওনাদের টিমের বিরুদ্ধেই। ওই ম্যাচে ক্রিস গেলকে LBW দেওয়া, অনেক কিছু হয়েছে। সেই ম্যাচের পরের ম্যাচে এসে ইরফান পাঠান একদিন আমার কাছে, আমি মাঠ থেকে বের হচ্ছিলাম ইন্সপেকশন করে, কিছুক্ষণ পরে ম্যাচ, ইরফান পাঠান আমার কাছে দৌড়ে এসে আমাকে ডাকছিল যে ম্যাম শুনেন। আমি কী হয়েছে? বলছে না, ইউ আর ডুইং ভেরি গুড। ওনাদের মাথায়ও ছিল না, উনি বলছে যেটা, যেহেতু ইরফান পাঠান মুসলিম, বলছিল যে বাংলাদেশ থেকে একজন মুসলিম মেয়ে এসে এত ভালো আম্পায়ারিং করবে আমরা কখনো চিন্তাই করতে পারিনি। প্রিমিয়ার লিগের কথা বললেন, সেই ম্যাচের কথা, নারী আম্পায়ার ছিলেন। মাঠের মধ্যে কতটা প্রেশার অনুভব করেন যখন কোনো সিদ্ধান্ত দিতে হয়? দেখেন, প্রেশার প্রত্যেকটা ম্যাচেই থাকবে। আবার যখন আপনি একটা জায়গায় চলে যাবেন, তখন আপনার কাছে কোনো ম্যাচই সেভাবে প্রেশার মনে হবে না। তখন আপনি ওয়ার্ল্ড কাপের ম্যাচ করলে আপনার কাছে মনে হবে যে না, সহজ একটা ম্যাচ। কারণ দিন শেষে আপনি যদি আপনার দায়িত্বগুলো ঠিকমতো পালন করেন, আপনার যেগুলো কাজ করার সেগুলো যদি ঠিকমতো করেন, তাহলে প্রেশারের কোনো কিছু নেই। বাংলাদেশের আম্পায়ারদের
ইতিহাস বলেন, বর্তমান অবস্থা বলেন, খুব একটি ভালো না, আলোচনার থেকে প্রশংসিত সমালোচনায় বেশি হয়। আমি যদি ইতিহাসের কথা বলি, অতীতে খুব ভালো ছিল না, বাট রিসেন্ট ডেজে দারুণ একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের আম্পায়ারদের। যদিও আমি যখন শুরু করেছি তার আগ পর্যন্ত খুব দারুণ কিছু ছিল না, বাট এখন কিন্তু বাংলাদেশ আম্পায়ারিংয়ের কথা যদি বলি স্বর্ণযুগে আছে ডেফিনেটলি। সাকিব আল হাসান আপনার বন্ধু, বিকেএসপিতে একসাথে পড়াশোনা করেছেন, সে বিশ্বসেরা অলরাউন্ডার ছিল 3 ফরম্যাটে দীর্ঘদিন যাবৎ। আপনি কি বাংলাদেশের বলেন অথবা বিশ্বের সেরা আম্পায়ার হতে চান কিনা? সাকিবের সঙ্গে এই আম্পায়ারিং আপনার কোনো কথা হয় কিনা? আমরা একসাথেই বিকেএসপিতে পড়েছি এবং এখনও আমাদের রেগুলার দেখা হয়, যোগাযোগ হয়। যখনই সাকিব দেশে আসে আমরা বন্ধুরা মিলে যাই, তার বাসায় আড্ডা দিই, গল্প করি। বাট আম্পায়ারিং নিয়ে খুব বেশি কথা হয়নি, কারণ আম্পায়ারিং শুরু করার পর থেকে আমিও ব্যস্ত, সাকিবও ব্যস্ত। আমরা অনেক জায়গায় দেখেছি, মানে সাকিবের ম্যাচে দেখেছি সাকিব মেজাজ হারিয়ে ফেলেছে, আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। সে বন্ধু সাকিবকে বলবেন কিনা যে যখন আমি মাঠে আম্পায়ার থাকবো তখন একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেই সিদ্ধান্ত যেটা নেওয়া হবে সেটা মেনে নেওয়ার জন্য? না, এটা একটা সময় করেছিলেন সাকিব, ওই সময়টা মনে হয় দরকারও ছিল, এবং তারপরেই দেখবেন বাংলাদেশে কিন্তু আম্পায়ারিংয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাকিব তো এরকম করলে তো প্রতি ম্যাচেই করতো, প্রতি ম্যাচই কিন্তু করে না। তাহলে মাঠে বন্ধুকে কি বলবেন সবার আগে যখন মাঠে তিনি খেলছে, আপনি আম্পায়ার হিসেবে মাঠে নামছেন? আমরা একেবারেই প্রফেশনাল থাকবো ডেফিনেটলি। আরেকটা বিষয়, যখন রিভিউ সিদ্ধান্ত দেখি, যখন আপনার পক্ষে যায় তখন তো ভালো, যখন বিপক্ষে যাই সিদ্ধান্তটা দেখা যাচ্ছে আপনি একটা দিলেন, থার্ড আম্পায়ার অন্য সিদ্ধান্তটা দিল, তখন আপনার মনের মধ্যে কোন বিষয়টা কাজ করে সবার আগে? এরকম একটাই হয়েছে লিজেন্ড লিগে। তো আমার কাছে মনে ঠিক আছে, বাট সব কিছু থেকে একটা লার্নিং। আমি যে সিদ্ধান্তটা দিয়েছি সেটা যদি ভুল হয়ে থাকে, সেটা আমার লার্নিং, যে আমি কোন জায়গাটা মিস করেছি, আমি সেখান থেকে আরও শিখি। অনেক ম্যাচ পরিচালনা করেছেন, কোন ম্যাচটা আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে যে ম্যাচটা শেষ হোক, মানে তাড়াতাড়ি ম্যাচ শেষ হলে ভালো হয় এমন? আমি সত্যিকার অর্থের লাস্ট প্রিমিয়ার লিগে যে ম্যাচটা করেছি মোহামেডান এবং প্রাইম ব্যাংক, এর আগে আমি দেখছিলাম যে প্রত্যেকটা প্রিমিয়ার লিগের ম্যাচে কিছু না কিছু হচ্ছে, অ্যাটলিস্ট সাংবাদিকরা কোনো না কোনো নিউজ করছে। কোনো ম্যাচে এলবিডব্লিউ দিয়েছে, সেটা নিয়ে নিউজ, আবার কোনোটায় দেয়নি, সেটা নিয়ে নিউজ হচ্ছে কিছু না কিছু। তো আমাদের ম্যাচটা যেটা হচ্ছে প্রথম 50 ওভার খুবই স্মুথলি গেল। আমি চিন্তা করলাম 50 ওভার কিচ্ছু হয়নি, তারপরের ইনিংসে 30 ওভার চলে গেল, আরে বাবা 80 ওভার চলে গেছে, আর 20 ওভার কোনো রকম গেলে কোনো নিউজ না হলেই বাঁচি। ওই যে মাথায় এসছে 80 ওভার ঠিক স্মুথলি গেছে, 80 ওভারে কোনো ঘটনা হয়নি, তার মানে বাকি 20 ওভার স্মুথলি করতে হবে। ওই কাহিনী ঘটে গেল 31 ওভার 33 ওভারে গিয়ে আগে একটা কাহিনী ঘটে গেল, এবং আই থিঙ্ক মুশফিক ভাইয়ের ইনসিডেন্সটা 33 ওভারে গেছে। তখন যখন ম্যাচটা স্টপ হয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখন তো একটা কিছু হচ্ছে, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ কিছু না কিছু হবে। ঘরের মাঠে বিশ্বকাপ, আপনাকে আম্পায়ার হিসেবে আমরা দেখতে পারবো কিনা এবং কতটা অগ্রগতি হয়েছে? সম্ভাবনা তো আছে 90%, এখন দেখা যাক বাকিটা আইসিসির উপর ডিপেন্ড করছেন। ডোনাল্ড লু এ মাঠে এসেছিলেন, তিনি এসে আপনার প্রশংসা করে গিয়েছেন, সেটি বলতেন যে তিনি আপনাকে কী বলেছিলেন এবং কি আলোচনা হয়েছিল আপনাদের মধ্যে? আমার কাছে সবথেকে অবাক লেগেছে যখন ডোনাল্ড লু এসে, এই মাঠেই আসলে খেলাটা হয়েছে, যখন আসলে বাংলাদেশ নারী দল ছিল, আমি তার পাশে ছিলাম, যখন হ্যান্ডশেক করতে এসছেন, আমার নাম বলার আগেই ডোনাল্ড লু বলছিল আই নো ইউ আর দ্য লিজেন্ড। দর্শক, স্পোর্টস অ্যারেনা থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে আবার যোগ দিচ্ছি ঈদের এই বিশেষ আয়োজনে। সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার, এখন আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন সাথীরা থেকে জেসি। তার সঙ্গে আমরা কথা বলবো আরও অনেক বিষয় নিয়ে। জেসি আপা, যেটা বলতে যাচ্ছিলাম যে ডিপিএলে আপনি আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন, একটা ম্যাচ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, প্রাইম ব্যাংক মোহামেডান ম্যাচ, সেই ম্যাচ নিয়ে জানতে চাচ্ছিলাম শুরুতে কী ঘটেছিল, পরে কি হয়েছিল যদি একটু বলতেন। ম্যাচটা যখন শুরু করেছিলাম খুবই স্মুথলি ম্যাচ চলে গেছে, এবং শেষের দিকে এসে মুশফিক ভাইয়ের ওই আউটটা নিয়ে জাস্ট কিছু কথা হচ্ছিল। তার 2 দিন পরে আমি যখন দেখতে পারলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন মিডিয়া থ্রুতে, তখন আমি আসলে জানি, তার আগ পর্যন্ত আমি খুব বেশি জানতাম না। সেই ম্যাচের পরে অবশ্য মুশফিকের সঙ্গে, মাহমুদুল্লাহর সঙ্গে, তামিমের সঙ্গে দেখা হয়েছে, সেই ম্যাচ নিয়ে তারা আপনাকে কিছু বলেছে কিনা এবং আপনি তাদের কিছু বলেছিলেন কিনা? না, আমার ওনাদের সাথে পার্সোনালি দেখা হয়নি, বাট কোচদের সাথে দেখা হয়েছে, যেমন মোহামেডানের কোচ বলেন, প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন স্যার বলেন, ওনাদের সাথে দেখা হয়েছে। সালাউদ্দিন স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কেন বলেছো আমাদের কথা, আমি কিছু বলিনি। তখন স্যার বললো যে না, আমরাও তোমাকে নিয়ে কোনো কমপ্লেন করিনি, এটা হচ্ছে 2 টিমের কর্মকর্তারা আমার কাছে ক্লিয়ার করেছেন। নারীদের আম্পায়ারিংয়ের সর্বোচ্চ যে সীমানা আইসিসি, সেখানে আপনি রয়েছেন ডেভেলপমেন্টের ওই পদটাতে রয়েছেন, বাংলাদেশ 4 জন মিলে, আপনি সহ 4 জন রয়েছেন।
সেই বিষয়টা কেমন লাগে এবং ওইখানে যেতে পেরেছেন সেসব বিষয়গুলো কেমন লাগে এখন নিজের কাছে? দারুণ লাগে এটা। প্রথমে যখন আম্পায়ারিং শুরু করেছি 2 বছর আগে, ঠিক এশিয়া কাপের সময় আমি সিরিয়াসলি আম্পায়ারিং শুরু করেছি। তার আগে করেছি বাট খুব বেশি সিরিয়াস ছিলাম না যে কী হবে, ফিউচার আমি দেখতে পাচ্ছিলাম না ক্লিয়ার। বাট গত এশিয়া কাপ থেকে আমি খুব বেশি এটার প্রতি ঝুঁকে গেছি এবং দিনরাত সব কিছু মিলিয়ে আম্পায়ারিংয়ের প্রতি সময় দিয়েছি। এবং আল্লাহর রহমতে সামনে আবার এশিয়া কাপ, 1 মাস পরেই এশিয়া কাপ, এবং ঠিক 1 মাস পরেই আশা করছি যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এই এশিয়া কাপে যেতে পারবো। এবং আমার তখন থেকে এই টার্গেটটাই ছিল যে আমি নেক্সট এশিয়া কাপটা করবো। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাচে নারীদের আম্পায়ারিং করাটা, বিশেষ করে পুরুষদের ম্যাচে, কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জিং এর জন্য আপনাদের জন্য? বিশেষ চ্যালেঞ্জিং শুরুর দিকে ছিল, শুরুর দিকে অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। দেখলেই বোঝা যেত যে যখন আমি প্রথম দিকে একদম প্রথম বছরে 3rd ডিভিশন করতে নেমেছি, 2nd ডিভিশন করতে নেমেছি, প্লেয়ারদের চেহারা দেখলেই বোঝা যেত যে দে আর নট হ্যাপি। বাট কিছু করার নেই। যেটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে খেলা শুরুর আগে, খেলা শুরুর কয়েকটা ওভার যখন দেখে ফেলেছেন যে না আমি খুবই স্মুথলি ম্যাচ চালিয়ে যাচ্ছি, একটা ছেলে আম্পায়ার আমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য পাচ্ছেন, আমি ভালো ম্যাচ করছি, তখন খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন সবাই। টক অফ দ্য টাউন বললেন, ওই যখন এই ঘটনাটা ঘটছে তখন আলোচনা ছিল শুধুমাত্র আপনাকে নিয়ে, এবং সারা বাংলাদেশের মানুষ শুধু আপনার পক্ষেই ছিল ওই সময়টা, যখন আবাহন মোহামেডান এবং প্রাইমের ম্যাচটা হয়েছিল। তখন কেমন লেগেছে আপনার কাছে যে সবাই আপনার পক্ষে কথা বলছে এবং সবাই আপনাকে স্বাগত জানাচ্ছে সেই ম্যাচে আম্পায়ারিংয়ের জন্য? দেখেন, টক অফ দ্য টাউন হওয়ার জন্য দুইভাবেই হতে পারে, পজিটিভ ওয়েতে হয়, নেগেটিভ ওয়েতে হয়। আমি লাকি যে আমারটা পজিটিভ ওয়েতে হয়েছে। ভালো লেগেছে যে যারা পজিটিভ লিখেছে, 99% আমি বলবো যে পজিটিভ ছিল, 1% নেগেটিভ সবসময়ই থাকবে, আরও বেশি নেগেটিভ থাকলেও কিছু হতো না। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে, সবাই আমাদের সাপোর্ট করেছেন। পুরো বিশ্ব জানলো, বললেন যে বাংলাদেশের নারীরা আম্পায়ারিংয়ে দায়িত্ব পালন করছে এবং অনেক ক্ষেত্রে ভালোও করছে। এই আম্পায়ারিং না আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? খেলোয়াড় ছিলেন, এখন আম্পায়ারিংয়ে নিজেকে জড়িয়েছেন, সর্বশেষ কোথায় দেখতে চান নিজেকে? আমি সর্বশেষ দেখতে চাই আমি ওয়ার্ল্ডের সেরা আম্পায়ারদের মধ্যে একজন। ওভাবে তো আসলে নাম ধরে বলা যায় না যে ওয়ার্ল্ডে একজনই সেরা আম্পায়ার থাকবেন, 1 নম্বর 2 নম্বর এভাবেও বলা যায় না। বাট সেরা আম্পায়ারদের তালিকায় আমি থাকতে চাই, যেন দিন শেষে এখনই যেটা হয়েছে যে আমি হয়তো এটা কল্পনাই করতে পারিনি যে আমি যখন আম্পায়ারিং শুরু করেছি আমার সাথে কেউই ছিলেন না, 1-2 খুব হার্ডলি আম্পায়ারিং করতে এসছেন। বাট আমাকে এই জায়গায় দেখার পরে রিসেন্ট একটা আম্পায়ারিং কোর্স হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, 2বার করিয়েছে, 2টো কোর্স করিয়েছে, এবং সেখানে অলমোস্ট 30 জনের মতো মেয়ে আম্পায়ার। এই 30 জনের মধ্যে অলমোস্ট 15 জনকে আমি এখানে ইনক্লুড করেছি। নিউজ 24 দর্শকদের ঈদ উপলক্ষে কি বলতে চান? নিউজ 24 দর্শকদের ঈদ উপলক্ষে অবশ্যই বলতে চাই ঈদ মোবারক, সবার ঈদ দারুণ কাটুক। আশা করছি সবাই সবার ঈদটা খুব ভালোভাবে পরিবারের সাথে কাটাবেন। ধন্যবাদ আপনাকে ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আর এখন আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা সাথী রাজাকে জেসি। তার না বলা অনেক কথাগুলো জানার চেষ্টা করলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি শুভদেবনাথ। সবাইকে আবারও ঈদ মোবারক।